হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটোজেনেসিস। আজকে তোমাদের সঙ্গে যে টপিকটা নিয়ে আলোচনা করবো, খুব ছোট টপিক, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেটা হলো অ্যান্টিজেন। ঠিক আছে? তা আজকে আমি এই টপিকটার মধ্যে যা যা রেখেছি সেইগুলো কি কি: হোয়াট ইজ অ্যান্টিজেন, টাইপস অফ অ্যান্টিজেন, কনসেপ্ট অফ অ্যাডজুভেন্ট, হ্যাপটেন, প্যারাটপ অ্যান্ড এপিটপ। ওকে, তা শুরু করা যাক আজকের টপিক। সর্বপ্রথমে দেখো অ্যান্টিজেন। হোয়াট ইজ অ্যান্টিজেন? Antigen is any foreign substance that, when introduced into the body, stimulate an immune response in the body. মানে অ্যান্টিজেন হলো একটা ফরেন সাবস্টেন্স যেটা কি বাইরের দিক থেকে আসছে। ধরো ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্রোটোজোয়া, সেটা কি বাইরের দিক থেকে আসছে। আসার জন্য, যার জন্য বডিতে মধ্যে ভাবো ইনহেলেশনের মাধ্যমে বা কোনো কিছু খাবারের মাধ্যমে, যে করেই হোক, বডির মধ্যে প্রবেশ করছে। প্রবেশ করার জন্য কি হচ্ছে, তারপরে আমাদের বডি তার এগেনস্ট অ্যান্টিবডি তৈরি করছে। তাই অ্যান্টিজেন এক কথায় ফরেন পার্টিকেলস। ঠিক আছে, ফরেন সাবস্টেন্স। এই যে দেখো এখানে একটা ছবি দিয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরা কি ছিল? ফরেন, ব্রিটিশ, তাই তো, ব্রিটেন থেকে এসেছিল। এবার এরা কি হয়েছিল, এরা বাইরের দিক থেকে এসেছে। তার জন্য কি হয়, আমাদের দেশে নানা রকমের ঝামেলা শুরু হয়। আস্তে আস্তে দেখা যায় তারা ইন্ডিয়া ক্যাপচার করে। তারপরে দেখা যাচ্ছে যে কি নানা রকমের বিদ্রোহ। 1857 সালে বিদ্রোহ হয়, সিপাহী বিদ্রোহ যেটা নামে পরিচিত। তারপরে আরো নানা রকম এই বিদ্রোহগুলো দেখা যায়। সেটা কিসের জন্য হচ্ছে? সে অ্যান্টিজেনের মাধ্যমে। আমাদের বডি তো ঠিক তেমনি ওরকমই রেসপন্স দেয় যখন ফরেন মেটেরিয়াল বডির মধ্যে ঢোকে। ঠিক আছে, তো এই ছবিটা দিয়ে আশা করি সকলেই খুব সহজে মনে রাখতে পারবে যে কি জিনিস অ্যান্টিজেনটা। এটা হচ্ছে অ্যান্টিজেন, ধরে রাখো। খুব মনে রাখার সুবিধার জন্য এটা অ্যান্টিজেন এইভাবে ধরে রাখো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর লোক আমাকে দেখলে কি করবে আমার জানা জানা নেই, যাই হোক। আপাতত নেক্সট হচ্ছে অ্যান্টিবডি। দেখো অ্যান্টিজেন আর অ্যান্টিবডি দুজনের মধ্যে রিলেশনটা কি বুঝতে পেরে গেছো তোমরা? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যান্টিজেন বলেছে, আর নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলেছে অ্যান্টিবডি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য যারা ছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছে সুভাষচন্দ্র বসু, আরো মহাত্মা গান্ধী আছে, ক্ষুদিরাম বসু, এরকম নানা রকমের নানা প্যাট্রিয়টিক পার্সন যারা ছিলেন। ঠিক আছে, তা তাদের মধ্যে একজন সুভাষচন্দ্র বসু নাম করা, সবাই জানি আমরা। তা অ্যাকচুয়ালি কি হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এসেছিল তাদেরকে ভাগানোর জন্য কি হয়েছিল, এই কতগুলো প্যাট্রিয়টিক পিপল যারা ছিলেন তারা কি করেছে, তারা হচ্ছে আহ, এদের এগেনস্টে ফাইট করেছে। ঠিক তেমনি অ্যান্টিবডি ফাংশন কি? অ্যান্টিবডি ফাংশন হচ্ছে ওই যে অ্যান্টিজেন, তার এগেনস্টে ফাইট করা, আমাদের বডিকে প্রোটেক্ট করা। নেতাজি সুভাষচন্দ্র বসু এনারা কি করেছিলেন, এনারা আমাদের যে মাতৃভূমি সেটাকে প্রোটেক্ট করেছিলেন। ঠিক আছে, ঠিক তেমনি অ্যান্টিবডিও কি করে, আমাদের বডিকে প্রোটেক্ট করে অ্যান্টিজেনের হাত থেকে। ঠিক আছে, সহজে এটা মনে রাখার জন্য এই ছবিটা দেখলে আশা করি সবার মনে থাকবে। ঠিক আছে, অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি, ইজি কনসেপ্ট, খুব ইজি কনসেপ্ট। দিজ আর ওয়াই শেপড ব্লাড প্রোটিনস প্রডিউসড বাই প্লাজমা সেলস। দে বাইন্ড টু ফরেন পার্টিকেলস অ্যান্ড ইনভেড দেম। তাদেরকে ভাগিয়ে দেয়, ফরেন পার্টিকেলদের ভাগিয়ে দেয়। এই যে কি ইনি কি করেছিলেন, ফরেন পার্টিকেল বলতে ব্রিটিশদেরকে ভাগিয়েছিলেন। ঠিক তেমনি অ্যান্টিজেনকে ভাগিয়ে দেয় কে? হচ্ছে অ্যান্টিবডি। ঠিক আছে, আর আরেকটা জিনিস মনে রাখার জন্য, অ্যান্টিবডির শেপটা হচ্ছে এরকম টাইপের হয়। হ্যাঁ, সেই জন্য ওয়াই শেপড বলছি আমরা, এরকম টাইপের শেপ হয়। ওকে, নেক্সট, টাইপস অফ অ্যান্টিজেন। অ্যান্টিজেনের টাইপ, তার আগে একটা জিনিস বলে রাখি। একটা জিনিস, সেটা হচ্ছে ইমিউনোজেনেসিটি আর অ্যান্টিজেনেসিটি। এই যে অ্যান্টিজেনেসিটি অ্যান্ড ইমিউনোজেনেসিটি, the ability of compound or foreign molecules to combine specifically with antibody is known as antigenicity. অ্যান্টিজেনিসিটিটা মানে কি এক কথায়, যে একটা অ্যান্টিজেন, সেটা অ্যান্টিবডি যখন তৈরি হচ্ছে তার সঙ্গে কি হচ্ছে, কম্বাইন হওয়ার যে ব্যাপারটা, সেটাকে বলা হয় অ্যান্টিজেনিসিটি। ঠিক আছে, এটা কখন হয়? অ্যান্টিবডি তৈরি হওয়ার পরে হচ্ছে। আর ইমিউনোজেনিসিটিটা কি? দ্য অ্যাবিলিটি অফ মলিকিউল টু ইন্ডিউস ইমিউন রেসপন্স। ইমিউন রেসপন্স বলতে কি করে, যখন একটা অ্যান্টিজেন আসে, সেই অ্যান্টিজেনটা কি করছে, একটা অ্যান্টিজেন বি সেলের সঙ্গে অ্যাটাচড হচ্ছে একটা অ্যান্টিজেন। ঠিক আছে, অ্যান্টিজেন, এর ফলে কি হচ্ছে, অ্যাটাচড হওয়ার পরে কি করছে, প্লাজমা বি সেল তৈরি করছে আর মেমোরি বি সেল তৈরি করছে।
এবার প্লাজমা বি সেল এ কি করে, প্লাজমা বি সেল অ্যান্টিবডি প্রডিউস করছে। তার মানে কি অ্যান্টিবডি প্রডিউস করছে মানে আমাদের ইমিউন রেসপন্সকে জাগিয়ে তুলছে। এই যে ইনডিউস ইমিউন রেসপন্স, এই জায়গাটা মার্ক করেছি আমি, ঠিক আছে। তা এটাকে বলা হয় ইমিউনোজেনিসিটি, বোঝা গেল। আর যখন এই অ্যান্টিবডিটা তৈরি হয়ে গেল তখন কি হচ্ছে, যখন এই বি সেল আর অ্যান্টিজেনের সঙ্গে তৈরি হয়ে কি হচ্ছে, বি প্লাজমা বি সেল তৈরি করছে, যার জন্য অ্যান্টিবডি তৈরি হচ্ছে। সেই অ্যান্টিবডিটার সঙ্গে অ্যান্টিজেনের কি হচ্ছে, তারপরে বাইন্ড হচ্ছে, অ্যান্টিজেন আর অ্যান্টিবডিটা বাইন্ড হচ্ছে, সেটাকে কি বলবো, অ্যান্টিজেনেসিটি। ক্লিয়ার? ইমিউনোজেনেসিটি অফ অ্যান অ্যান্টিজেন ইজ ডিটারমাইন্ড বাই ফোর প্রপার্টিজ। চারটে প্রপার্টি আছে, সেই কি কি, ফরেননেস, মলিকুলার সাইজ, কেমিক্যাল কম্পোজিশন, মানে ওই অ্যান্টিজেনের কেমিক্যাল কম্পোজিশন কি হচ্ছে, তার সাইজ কিরকম হচ্ছে, এইগুলোর উপর ডিপেন্ড করে কি হয় ইমিউনোজেনেসিটি তৈরি হয়। ঠিক আছে, বোঝা গেল? তা ফিরে আসি আগের স্লাইডটাতে। আচ্ছা, এই যে টাইপস অফ অ্যান্টিজেন অন দ্য বেসিস অফ ইমিউনোজেনেসিটি। তাই ইমিউনোজেনেসিটিটা কি বোঝা গেল। এবার ইমিউনোজেনেসিটির উপর বেস করে দুটো টাইপ হয়, একটা হচ্ছে ইমিউনোজেন, একে বলা হয় কমপ্লিট অ্যান্টিজেন, একে কমপ্লিট অ্যান্টিজেনও বলা হয়। অ্যান্টিজেন হুইচ when introduced into vertebrate host induce a specific immune response is called immunogen. They can mobilize immune system and provoke immune response. মানেটা কি হচ্ছে, যখন ধরা যাক একটা ব্যাকটেরিয়া বা একটা ভাইরাস কি হচ্ছে আমাদের শরীরে প্রবেশ করছে, ইনহলেশনের মাধ্যমে হতে পারে বা কোনো ফুড ইনটেকের মাধ্যমে হতে পারে, যদি শরীরে প্রবেশ করে তার জন্য কি হচ্ছে যে একটা ইমিউন রেসপন্স তৈরি হচ্ছে, সেটাকে বলা হয় ইমিউনোজেন। বোঝা গেল? আর এটাকে বলা হয়, এটাকে কমপ্লিট কমপ্লিট অ্যান্টিজেনও বলা হয়। ঠিক আছে, এটাকে কমপ্লিট অ্যান্টিজেনও বলা হয়। আরেক ধরনের অ্যান্টিজেন কি করে, ইনকমপ্লিট অ্যান্টিজেন যাদেরকে বলে, এরা কি করে, a substance which can bind with a specific antibody but cannot induce immune response. এবার কিছু কিছু অ্যান্টিজেন আছে, তাদের দেখা গেল কেমিক্যাল নেচার বা পার্টিকেলের সাইজ খুব ছোট হওয়ার জন্য এরা কি করতে পারে না, ইমিউন রেসপন্স তৈরি করতে পারে না। বাট যখন অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে সেই অ্যান্টিবডির সঙ্গে অ্যাটাচ হতে পারে। ঠিক আছে, তো এদেরকে বলা হয় ইনকমপ্লিট অ্যান্টিজেন অর হ্যাপটেন। হ্যাপটেন আর কমপ্লিট অ্যান্টিজেন দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে কি, একজন ইমিউন রেসপন্স বা ইমিউনোজেনিসিটি তৈরি করতে পারছে আর একজন পারছে না। তো এখান থেকে একটা কনসেপ্ট তৈরি হচ্ছে যে অল অ্যান্টিজেন্স আর নট ইমিউনোজেন্স। ঠিক আছে, মানে বলা যেতে পারে যে সব কি করতে পারে, সব অ্যান্টিজেন কিন্তু ইমিউনোজেনিসিটি তৈরি করতে পারে না। বাট কি হয়, সব অ্যান্টিজেনই কিন্তু অ্যান্টিজেনিসিটি তৈরি হয়। সব অ্যান্টিজেনের মধ্যে কি হচ্ছে, অ্যান্টিজেনিসিটি তৈরি হচ্ছে, কিন্তু ইমিউনোজেনিসিটি কিন্তু হয় না। যেগুলো হচ্ছে কি কেমিক্যাল সাবস্টেন্স দেখালো খুব ভালো বা যার সাইজ কি বড়, তারাই কিন্তু ইমিউনোজেনিসিটি তৈরি করতে পারছে। মানে যারা কমপ্লিট ইমিউনোজেন তারাই কিন্তু তৈরি করতে পারছে, কমপ্লিট অ্যান্টিজেন যারা। আর যারা ইনকমপ্লিট তারা কিন্তু ইমিউনোজেনিসিটি তৈরি করতে পারছে না, তারা অ্যান্টিজেনিসিটি তৈরি করতে পারছে। বোঝা গেল? দিস স্মল ফরেন মলিকুলস, যে একটু আগে বললাম যে সাইজ যদি ছোট হয় তাহলে কি করতে পারবে না, ইমিউনোজেনিসিটি তৈরি হবে না তার জন্য। দ্যাট ইজ নট অ্যান্টিজেনিক অ্যান্ড মাস্ট বি কাপলড উইথ এ ক্যারিয়ার মলিকুলস। এই মনে করো এই একটা অ্যান্টিজেন, এর সঙ্গে কি থাকবে, একটা ক্যারিয়ার থাকবে। এই ক্যারিয়ার হলো, এই দুটো কি হলো, দুজন একসঙ্গে জুড়ে গেল, জুড়ে গিয়ে তারপর কি হচ্ছে, ইমিউন রেসপন্স তৈরি করছে। ঠিক আছে, তার আগে অব্দি কিছু করতে পারছে না। তা এদেরকে কি বলে, নর্মালি এদেরকে হ্যাপটেন বলে। এই একটা কনসেপ্ট মনে রাখতে লাগবে। ঠিক আছে, হোয়াট ইজ হ্যাপটেন। আচ্ছা, অ্যালো অ্যান্টিজেন। অ্যালো অ্যান্টিজেনটা কি, these antigen are individual specific antigen present in one individual but not in other. মানে কোন কোন অ্যান্টিজেন কি হচ্ছে কারোর মধ্যে থাকছে কিন্তু সবার মধ্যে থাকছে না। যেমন কি আমাদের ব্লাড গ্রুপ আমাদের যেভাবে হয় এ বি এ বি ও, এখানে দেখা যায় যে কি হচ্ছে, এ ব্লাড গ্রুপের জন্য এক ধরনের অ্যান্টিজেন থাকছে, বি ব্লাড গ্রুপে এক ধরনের অ্যান্টিজেন, এ বির জন্য এক ধরনের, ও ব্লাড গ্রুপে, তাই তো। মানে দেখা যাচ্ছে এর মধ্যে যা আছে সেটা বি এর মধ্যে নেই, বা বির মধ্যে যেটা আছে সেটা এর মধ্যে নেই। এই যে এখানে দিয়ে দিয়েছি আমি চার্ট গুলো, কি কি অ্যান্টিজেন গুলো দিয়ে দিয়েছি, এ অ্যান্টিজেন থাকছে, এখানে বি অ্যান্টিজেন থাকছে, এখানে এ বি দুটোই থাকছে, যার জন্য এ বি ব্লাড গ্রুপ। ঠিক আছে, আর ওতে কোনোটাই থাকে না। তা এই ধরনের অ্যান্টিজেনকে বলা হয় অ্যালো অ্যান্টিজেন, মনে থাকবে। এবার তা এই জিনিসটা কনসেপ্টটা অনেকেই আগে থেকেই জানা, তা ব্লাড পড়ার সময় পড়ি আমরা। ঠিক আছে,
তা এইখানে কি হচ্ছে, কাকে কাকে ডোনেট করতে পারবো আমরা, ওকে কি বলি, ইউনিভার্সাল ডোনার বলি, এবি কে বলি ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। ঠিক আছে, কারণ কি এর মধ্যে এবি দুটো অ্যান্টিজেনই থাকছে, এর মধ্যে থাকছেই না কিছু, বোঝা গেল। তা এবার নেক্সট, অন দ্য বেসিস অফ অরিজিন, অরিজিনের উপর বেস করে অ্যান্টিজেন কত রকমের হতে পারে। একটা হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন আর একটা এন্ডোজেনাস অ্যান্টিজেন। এবার হোয়াট ইজ এক্সোজেনাস অ্যান্টিজেন, এখানে ছবি দিয়ে দিচ্ছি একটা, যে এক্সোজেনাস, আশা করি ছবি দেখলে আর খুব সহজে মনে রাখা যাবে। ছবিটা আমাদের মাইন্ডে খুব এফেক্ট করে, আমি এই জন্য ছবি দিয়ে চেষ্টা করি যত সম্ভব সেটাকে মনে রাখার জন্য, যাতে পড়ে মুখস্থ করে না, ছবি দেখে যে মনে পড়ে যায় যে হ্যাঁ এই ছবিটা ছিল ওখানে, তাহলে কনসেপ্টটা হয়তো এরকম হবে। এই যে দেখো, এই একটা ছবি দিয়েছি, এও অ্যান্টিজেন, মানে আমাদের ক্ষতি করেছে আমাদের দেশকে, ঠিক আছে। আর এও অ্যান্টিজেন, এটা কার ছবি, এটা তো মির্জাফরের ছবি, ঠিক আছে, এটা হচ্ছে মির্জাফরের ছবি, মির্জাফর। তো দুজনই কি করেছে, ক্ষতি করেছে। তা এন্ডোজেনাস আর একটা এক্সোজেনাস, এক্সোজেনাস বলতে যে অ্যান্টিজেনটা কি বাইরের দিক থেকে এসছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাইরের দিক থেকে এসেছিল। তা তাই এক্সাম্পল নর্মালি এটা মনে রাখার জন্য দিয়েছি, নর্মাল এক্সাম্পল যদি বলি সেটা হচ্ছে কি, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, এরা কি করে, এরা আমাদের বডিতে বাইরের দিক থেকে আসে, ইনহলেশন, ইনজেকশনের মাধ্যমে, ইনজেকশন বলতে খাওয়ার মাধ্যমে, ঠিক আছে, বা ইনজেকশন পুশ করছি সেটার মাধ্যমে যদি অ্যান্টিজেনটাকে দেওয়া হয় সেটাকে বলা হয় এক্সোজেনাস। আর যদি শরীরের মধ্যেই তৈরি হয় তাকে বলবো এন্ডোজেনাস, আমাদের বডির মধ্যেই, দেশের মধ্যেই আছে অ্যান্টিজেন, দেশের মধ্যেই ছিল। এরকম হিস্ট্রি যদি ঘাটি দেখবো যে এরকম প্রচুর ছিল, ঠিক আছে, যার জন্য ব্রিটিশরা সুযোগ পেয়ে গেছিল। যাই হোক, সেটা পরে কথা, হিস্ট্রি পড়াচ্ছি না আমি এখন বায়োলজি নিয়ে, বায়োলজির সঙ্গে থাকি। আচ্ছা, কার্ডিওলিপিন এটা কি হয়, এটা আমাদের হার্টের মধ্যে থাকে, ঠিক আছে। ফর্সম্যান অ্যান্টিজেন, এইটা কি থাকে, এটা হচ্ছে ওই ভেড়া, তারপর ইঁদুর, এদের মধ্যে, এদের লোহিত রক্তকণিকার মধ্যে, আরবিসির মধ্যে থাকে। এইগুলো কি হচ্ছে, এন্ডোজেনাস অ্যান্টিজেন। আচ্ছা, ফাউন্ড উইদিন দ্য সাইটোসোল অফ হিউম্যান সেলস সাচ অ্যাজ ভাইরাল প্রোটিনস, প্রোটিনস ফ্রম ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া অ্যান্ড টিউমার অ্যান্টিজেনস। তাই এটাকে বলছি এন্ডোজেনাস অ্যান্টিজেন, আমাদের বডির মধ্যেই তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এপিটোপ, এপিটোপ অ্যান্ড প্যারাটোপ, এই দুটো কনসেপ্টটা কি, এখানে দেখাচ্ছি, এটা একটা কি, এটা একটা অ্যান্টিবডি, এই যে এইটা হচ্ছে অ্যান্টিবডির ছবি। এবার এই একটা অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনের যে সাইটটা কি করছে, রিয়াকশনের জন্য তৈরি হয়েছে, রিয়াকশনের জন্য মানে কার সঙ্গে, অ্যান্টিবডির সঙ্গে রিয়াক্ট করবে, সেই যে জায়গাটা, যেই মানে যে জায়গাটা ফাংশনাল, এক কথা অ্যান্টিবডির সঙ্গে, মানে অ্যান্টিজেনের যেই পার্টটা ফাংশনাল, যেটা অ্যান্টিবডির সঙ্গে জুড়বে, সেই জায়গাটা কি বলবো আমরা, এপিটোপ বলবো। ঠিক তেমনি অ্যান্টিবডি যেই পার্টটা ফাংশনাল, যেটা হচ্ছে কি করছে, এপিটোপকে বাইন্ড করছে, সেটাকে বলা হয় প্যারাটোপ। এপিটোপ আর প্যারাটোপ মানে অ্যান্টিজেনের যে ফাংশনাল পার্টটা, যেটা কি হচ্ছে, যে জায়গাটা অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হচ্ছে, সেটাকে বলছে এপিটোপ। প্যারাটোপটা কি, অ্যান্টিবডি যেই পার্টটা এপিটোপের সঙ্গে অ্যাটাচড হচ্ছে, সেই জায়গাটাকে বলছে প্যারাটোপ। তা দেখে নেওয়া যাক কি লেখা আছে, ফাংশনাল বাইন্ডিং এরিয়া হুইচ ইজ ইমিউনোলজিক্যালি অ্যাক্টিভ রিজিয়নস অফ অ্যান ইমিউনোজেন that binds to antigen specific membrane receptors on lymphocyte or fab of secreted antibody. It also called antigenic determinants. একে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস বলে। এই কোশ্চেনটাও থাকে, হোয়াট ইজ অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস, এটার অ্যান্সার হবে এপিটোপ, ঠিক আছে। তা প্যারাটোপটা কি, দ্য করসপন্ডিং বাইন্ডিং সাইট অফ অ্যান্টিবডি টু এপিটোপস অফ অ্যান অ্যান্টিজেন কল প্যারাটোপ, যেটা বললাম একটু আগে। প্যারাটোপ হচ্ছে অ্যান্টিবডি যে জায়গাটার সঙ্গে এপিটোপের বাইন্ড হচ্ছে, সেটাকে বলবো প্যারাটোপ, ঠিক আছে। নেক্সট, এইটা তো আমি আগেই বললাম। নেক্সট হচ্ছে অ্যাডজুভেন্ট, এই একটা কনসেপ্ট। হোয়াট ইজ অ্যাডজুভেন্ট, অ্যাডজুভেন্ট আর সাবস্টেন্স দ্যাট হোয়েন মিক্সড উইথ অ্যান্টিজেন অ্যান্ড ইনজেক্টেড উইথ ইট enhances the immunogenicity of that antigen। কোন একটা অ্যান্টিজেন আছে, সেটা দেখা যাচ্ছে যে ইমিউনোজেনিসিটি ছিল না, দেখা গেলো তার সাইজটা ছোট হওয়ার জন্য, তার পাওয়ারটা কম হওয়ার জন্য সে কি করতে পারছিল না, ইমিউনোজেনিসিটি তৈরি করতে পারছিল না, মানে ওই যে অ্যান্টিবডি প্রোডাকশন করতে পারছিল না বডির মধ্যে। এবার একটা কেমিক্যাল, সেই কেমিক্যালটা কি করছে, ওই যে ওটার সঙ্গে মিক্সড করে দিচ্ছে। এই মিক্সড করে দেওয়ার জন্য দেখা যাচ্ছে যখন সেটা বডির মধ্যে ইনজেক্ট করা হচ্ছে, সেই ইনজেক্ট করার জন্য কি হচ্ছে, আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, ইমিউনোজেনিসিটি তৈরি হয়েছে, ঠিক আছে।
এই কনসেপ্টের উপরেই কিন্তু বেস করে কি হয়, ভ্যাকসিন তৈরি হচ্ছে। ভ্যাকসিনে কি করা হয়, ভ্যাকসিনে আইদার দেখা যাচ্ছে খুব একটা মানে কম অ্যাক্টিভ অথবা মৃত অ্যান্টিজেন নিয়ে নেওয়া হচ্ছে, সেই অ্যান্টিজেনটাকে কি করা হয়, তারপরে সেটা তার সঙ্গে অ্যাডজুভেন্ট মিক্সড করে দেওয়া হয়, যার জন্য কি হচ্ছে আমাদের বডিতে তারপরে অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে। ঠিক আছে, অ্যাডজুভেন্ট ইনক্রিজ দ্য ইমিউনোজেনিসিটি বাই ভেরিয়াস ওয়েথ, অনেক রকমের ওয়েতে হয়। তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে অ্যালামস। এই অ্যালামটা কি হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, নর্মালি বলা হয় পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, যেটাকে অ্যালাম বলি আমরা। অ্যালাম ইজ অ্যান অ্যাডজুভেন্ট দ্যাট প্রলংস দ্য পারসিস্টেন্স অফ অ্যান্টিজেন। মানে অ্যালাম কি করে, ওই অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়, অ্যান্টিজেন কি করে, অ্যান্টিজেন গুলোকে থিতিয়ে ফেলে। ঠিক আছে, থিতিয়ে ফেলার জন্য কি হচ্ছে, ওইগুলো একসঙ্গে জমাট হয়ে সাইজটা বেড়ে যায়। আমি একটু আগে কি বললাম, সাইজ যতক্ষণ না বাড়বে ততক্ষণ ইমিউনোজেনিসিটি তৈরি হবে না, কারণ দেখা যাচ্ছে ছোট সাইজে তাহলে তার পাওয়ারটা থাকছে না, তার জন্য ইমিউনোজেনিসিটি মানে অ্যান্টিবডি তৈরি হওয়ার যে রেসপন্স, সেই রেসপন্সটা পাবো না। এবার যখন কি হচ্ছে অ্যালাম, ওই অ্যাডজুভেন্টটা অ্যালাম যেটা, সেটা যখন ওই অ্যান্টিজেনের সঙ্গে নিয়ে পুস্ট করছি, তাহলে দেখা যাচ্ছে যে অ্যান্টিজেনগুলো কি হচ্ছে একসঙ্গে জমাট হয়ে একটা বড় তৈরি হচ্ছে, যার জন্য কি হচ্ছে, যার জন্য এখানে সেখানে কি দেখা যাচ্ছে, তার জন্য অ্যান্টিবডিগুলো প্রোডাকশন হচ্ছে, যেটা আগে তৈরি হচ্ছিল না। তাই অ্যাডজুভেন্টের কাজটাই হচ্ছে এটা। ঠিক আছে, when an antigen is mixed with alum it causes precipitation, এই যে precipitation যেটা জমাট বেঁধে যাচ্ছে, precipitation হচ্ছে। when this precipitate Ag alum complex is injected it result in slow release of antigen from injection site, ওই যার যেখানে ইনজেকশন সাইট থাকছে সেখান থেকে আস্তে আস্তে স্লো রিলিজ অ্যান্টিজেন তৈরি করছে, যার জন্য কি হচ্ছে একটা ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হচ্ছে লং টাইমের জন্য। ঠিক আছে, দাস অ্যাক্টিভেটস ইমিউন সিস্টেম ফর এ লং টাইম। ঠিক আছে, দ্য অ্যালাম প্রিসিপিট অলসো ইনক্রিজ দ্য মলিকুলার সাইজ, যেটা বললাম একটু আগে, সাইজ বড় হলে তবেই ইমিউন জেনেসিটি তৈরি হচ্ছে, ইমিউন রেসপন্স তৈরি হচ্ছে, আদারওয়াইজ হচ্ছে না। অ্যান্টিজেন দাস ইনক্রিজ দ্য susceptibility of antigen processing and presentation। ঠিক আছে, তাই এইভাবে কি হচ্ছে অ্যান্টিজেনের প্রেজেন্টেশনটা যেটা হচ্ছে সেটা আস্তে আস্তে বেড়ে উঠছে, ইনক্রিজ করছে। আর একটা কমন জিনিস হয় সেটা হচ্ছে কি মাইক্রোব্যাকটেরিয়াল সেল। এই মাইক্রোব্যাকটেরিয়াল সেল কি করে, মাইক্রোব্যাকটেরিয়াল সেল যখন হচ্ছে কি বলবো, মাইক্রোব্যাকটেরিয়াল সেলকে যখন এর মধ্যে কি থাকে, এর যে সেল ওয়াল থাকে, এই সেল ওয়ালের মধ্যে থাকে মিউরামাইল পেপটাইড থাকে। ঠিক আছে, এই মিউরামাইল পেপটাইডের সেল ওয়াল কি করছে, যখন বডিতে যাচ্ছে তখন কি করছে, ম্যাক্রোফাজকে অ্যাক্টিভেট করছে। ঠিক আছে, ম্যাক্রোফাজ অ্যাক্টিভেট হওয়ার ফলে কি হয়, ওই যে হাই লেভেলের যে ম্যাক্রোফাজ সে কি করছে, হাই লেভেলের MHC2 মলিকুল আর B7 মলিকুলকে কি করছে, এনহান্সড হচ্ছে। B7 B7 আর MHC ক্লাস 2 এই মলিকুল দুটোকে এনহান্স করছে, যার জন্য কি হচ্ছে, এর জন্য কি হচ্ছে একটা কি বলবো, এর জন্য তৈরি হচ্ছে একটা ইমিউনোজেনিসিটি তৈরি হচ্ছে, যার জন্য ইমিউন রেসপন্স তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা মাইক্রোব্যাকটেরিয়াল সেল দিয়ে করা হয়। তা আজকের টপিকটা এই অবধি ছিল। ঠিক আছে, অ্যান্টিজেন, নেক্সট টপিকে আমি অ্যান্টিবডি নিয়ে পড়াবো, তারপরে আস্তে আস্তে ইমিউনিটি নিয়ে শুরু করবো। ঠিক আছে, অ্যান্টিজেন আর অ্যান্টিবডির কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তবে ইমিউনিটি বুঝতে আমাদের সুবিধা হবে। আশা করছি তোমাদের সকলের ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো তোমরা সবাই। এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।